প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়তে যাচ্ছি এইচএসসি সিলেবাসের গ্রাফ ডিসক্রাইবিং যে টপিকটি আছে সেটাতে। আমরা আমাদের সাধারণত তিন টাইপের গ্রাফ দেওয়া থাকে। কয় টাইপের গ্রাফ দেওয়া থাকবে? তিন টাইপের। হ্যাঁ, একটা হচ্ছে পাই চার্ট, তারপর হচ্ছে আমরা কি বলি পাই, মানে হচ্ছে কি আমরা যেটা অলরেডি লিখেছি এটা হচ্ছে কি পাই, তাই না? এটা হচ্ছে পাই। আরেক ধরনের গ্রাফ দেওয়া থাকে, আমি একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে কি এইভাবে করে যে গ্রাফগুলো দেওয়া থাকে এটাকে কি বলে বার গ্রাফ বলে। ঠিক কি বলতে আমরা এই যে বারের উপরে দেওয়া থাকে কতগুলো বার দেওয়া থাকে, হ্যাঁ, এই জন্য এটার নাম কি হয় বার গ্রাফ বলে। তাহলে এটা হচ্ছে পাই চার্ট, এটা হচ্ছে কি বার গ্রাফ বলে। এটাকে বার কি বলে গ্রাফ বলে। এটাকে পাই চার্ট বলে, পাই গ্রাফ বলে, কিন্তু এটাকে শুধু কি বলে বার গ্রাফ বলে আর কি। আবার এই রকমই এরকম দিয়ে আমরা ওই যে ক্রিকেটের ইয়েগুলোতে দেখি, কেমন ক্রিকেট খেলার সময় আমাদের কি দেখে ওই যে স্কুলগুলো দেখে, ওখানে এক ধরনের দেখবো যে এই টাইপের কতগুলো গ্রাফ দেয়, তাই না? এটাকে লাইন গ্রাফ বলে। ঠিক কি বলে লাইন গ্রাফ। তাহলে আমাদের আজকে আমরা এই তিনটাতে যাচ্ছি না, আমরা শুধু পাই চার্টটা কিভাবে বর্ণনা করবো সে বিষয়ে আমরা আলোচনা করবো আজকে, ঠিক আছে? তা আমি একটা পাই লিখেছি, পাইটাকে নিয়ে দা পাই চার্ট, এটা কোশ্চেন তো ধরো এরকম আছে, কোশ্চেনে দেওয়া আছে দা পাই চার্ট shows different causes of pollution in a city. তাহলে প্রশ্নটা একবার দেওয়া মনে করো, the pie chart shows different causes of pollution in a city. তাহলে প্রশ্নগুলো দেওয়া থাকে তো এইভাবে করে, যেমন আমরা এই পাই চার্টটার প্রশ্ন হতে পারে এরকম, the pie chart shows different causes of pollution in a city, describe it. ধরো আমাদেরকে এরকম করে একটা প্রশ্ন দিল, তাহলে আমাদেরকে কি শো করতে হবে এখানে? আমরা যে চার্টটা বর্ণনা করতে যাচ্ছি ওটাতে কি শো করতে হবে এটা তো বলাই আছে কোশ্চেনের মধ্যে, ডিফারেন্ট কজেস অফ পলিউশন, বিভিন্ন কজগুলো বলা আছে এবং কজগুলোর পার্সেন্টেজও বলা আছে এখানে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা এরকম, এই যে কোশ্চেনগুলো আমরা আনসার করব কিভাবে? আমরা সাধারণত একটা ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ লিখব প্রথমে, মানে এটাকে ইন্ট্রোডাকশন দেব, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ, মানে আমরা তিনটা প্যারাগ্রাফে লিখব আমরা এই ডেসক্রিপশনটা। কয়েক প্যারাগ্রাফে? তিনটা প্যারাগ্রাফ দিয়ে বলবো আমরা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ লিখবো, সেটা কিভাবে আমরা লিখবো? এভাবে যে মানে আমাদের আনসারটা শুরু হবে এইভাবে করে, দ্য পাই চার্ট given in the question highlights লিখে আমরা এখানে হাইলাইটস লিখতে পারি, অথবা ডেলিনিয়েটস লিখতে পারি। হ্যাঁ, বর্ণনা করা মানে ছবি সহ বর্ণনা করে এটাকে ডেলিনিয়েটস বলে। হাইলাইটস মানে গুরুত্ব আরোপ করা, ঠিক আছে? অথবা আমরা ইলাস্ট্রেটস শব্দটাও লিখতে পারি, অসুবিধা নেই, আমরা যে কোনো একটা লিখবো। তাহলে আমরা কি লিখছি? দ্য পাই চার্ট given in the question highlights or delineates or illustrates লেখার পরে আমরা কি করব? এই যে shows এর পরে যে অংশটুকু দেওয়া আছে ফুল স্টপ পর্যন্ত এটা লিখে দিব। তাহলে shows এর পরে কি দেওয়া আছে এখানে? different causes of pollution in a city, different causes of pollution in a city, কেমন? আমরা এই অংশটা লিখে ফেলবো। তাহলে আমরা নিজে থেকে লিখছি কি? the pie chart given in the question highlights, delineates or illustrates, কেমন? এইটা লেখার পরে মানে আমরা shows কথাটা বলিনি আর কি, হ্যাঁ,
তাহলে আমরা এরপর কি লিখবো, অথবা তোমরা এটাও লিখতে পারো, ডেমনস্ট্রেটস লিখতে পারো। কি লিখতে পারবা? ডেমনস্ট্রেটস কথাটাও লিখতে পারবা। লিখে এখানে শোজ এর পরের অংশ মানে শোজ, হ্যাঁ, তাহলে আমাদের অংশটা কি হচ্ছে, the pie chart given in the question highlights, delineates, illustrates, কেমন করার পরে আমরা শোজ এর পরের অংশটা পুরোটা লিখে দিব ফুল স্টপ পর্যন্ত। ডিসক্রাইবিং এটা তো লেখা দরকার নেই। তো আমরা লিখবো কি, illustrates different causes of pollution in a city, এটা একটা লাইন হলো, হ্যাঁ। এরপর আমরা কি করব, একটা মন্তব্য করব যে here এখানে different segment এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই চার্টের মধ্যে একটা অংশ, এটা হচ্ছে একটা পিটার মতো, তাই না? নামই তো দিছে পিটা, পাই মানে কিন্তু পিটা, হ্যাঁ। তো এটা পিটার মতো, মানে পিটাটাকে ভাগ করা হয়েছে মনে করো। তাহলে এখানে ভাগগুলো কি, ইংরেজি যখন এরকম এই ছোট একটা জিনিসের মধ্যে কয়েকটা ভাগ থাকলে ওগুলোকে কি বলা যায়, সেগমেন্ট বলা যায়। বলে কি বলা যায়? আমরা কমলা খাই না, কমলাতে আমরা কি বলি, কোয়া বলি কতগুলো, হ্যাঁ, একটা কোয়া বলি না, এই কোয়াগুলোকে ইংরেজিতে কি বলে, সেগমেন্ট বলে। কেমন? তাহলে এই জন্য এই অংশগুলোর নাম হচ্ছে সেগমেন্ট। তাহলে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি এই সেগমেন্টগুলো কি বোঝাচ্ছে, এখানে ভিন্ন ভিন্ন সেগমেন্ট ভিন্ন ভিন্ন কারণ দেখাচ্ছে, তাই না? এবং ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ দেখাচ্ছে, সাথে সাথে কি দেখাচ্ছে। তাহলে আমরা এই কথাটাই আমরা বলে দেব যে হিয়ার ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য পাই stand for, লিখবো stand for মানে হচ্ছে কি বোঝানো, stand for মানে কি বোঝানো। আমরা stand for লিখতে পারবো, অথবা তোমরা চাইলে represent লিখবা। কি লিখবা? represent মানে প্রতিনিধিত্ব করে, মানে ওটাকেই বোঝায়। তাহলে কি লিখলাম আমরা, here different segments of the pie stand for or represent, stand for অথবা represent। কি রিপ্রেজেন্ট করে, এখানে কি বোঝাচ্ছে, এখানে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ, কেমন, বা ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ এবং কি ভিন্ন ভিন্ন কারণ, কিসের কারণ, এয়ার পলিউশনের। এই কথা বলে দেবো আমরা যে রিপ্রেজেন্ট অর স্ট্যান্ড ফর ডিফারেন্ট পার্সেন্টেজেস, কেমন, ডিফারেন্ট পার্সেন্টেজেস অফ ডিফারেন্ট কজেস অফ এয়ার পলিউশন, হ্যাঁ। পলিউশন কি অনলি আমরা যদি মানে পরিবেশ দূষণ বলতে পারি, যখন যেটা থাকে অসুবিধা নেই, হ্যাঁ, মানে যেই এটা টপিক যেটা দেয় আমাদেরকে, আমরা কি বলবো যে স্ট্যান্ড ফর অর রিপ্রেজেন্ট কি হবে, ডিফারেন্ট পার্সেন্টেজেস। কিসের পার্সেন্টেজ বোঝাচ্ছে? কারণগুলোর পার্সেন্টেজ এখানে, অর্থাৎ কারণগুলোকে তো আলাদা আলাদা ভাগ করছে। এই কারণটা মানে এত পার্সেন্ট দায়ী, এই কারণটা অত পার্সেন্ট দায়ী, তাই না? তাহলে আমরা কি লিখবো, ডিফারেন্ট percentages, লেখো যে represent different percentages of different causes responsible for environmental pollution or environment pollution বলতে হবে, অসুবিধা নেই। আমাদের ইন্ট্রোডাকশনটা কেমন হলো? ইন্ট্রোডাকশন আমরা কি লিখবো সবসময়, প্রথমেই এর একটা লিখবো দ্য পাই চার্ট। এটা গ্রাফের ক্ষেত্রে আমরা লিখবো এইভাবে করে, তোমার যে বার গ্রাফের ক্ষেত্রে লাইন দিলেও আমরা এইভাবে করে লিখবো, ঠিক আছে? তাহলে বার হলে তখন বার গ্রাফ লিখবো, পাই হলে পাই চার্ট লিখবো, লাইন হলে লাইন গ্রাফ লিখবো, লিখে ওই বাকি কতগুলো প্রায় একই রকম। তবে এই অংশটুকুতে একটু চেঞ্জ হবে, তখন আমরা ওটা যখন করবো, যখন বার গ্রাফ কিভাবে ডিসক্রাইব করতে হবে সেটা করবো, সেই ক্লাসে আমরা আলোচনা করবো। তাহলে আমরা পাই চার্টে মানে প্রথম লাইনটা প্রায় সব ক্ষেত্রে একই রকম হবে।
the pie chart or the bar graph given in the question highlights অথবা delineates অথবা illustrates লিখে কেমন illustrates লিখে কি লিখবো আমরা এই জায়গায় একটা গ্যাপ দিলাম আমি গ্যাপের মধ্যে কি লিখবো ওই shows এর পরের অংশটা shows এর পরের অংশটা ওটা তোমরা লিখে দিও তোমরা কি ওটা আমি লিখছি না তোমরা লিখে দিবা এই গ্যাপের মধ্যে কি লিখবে shows এর পরের অংশটা ফুল স্টপ পর্যন্ত আমরা লিখে দেব লেখার পর আমরা কি লিখবো বললাম যে এভাবে করে একটা মন্তব্য করে দেব যে here এখানে different segments of the pie ঠিক আছে pie chart different segments of the pie chart stand for or represent তাহলে বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন অংশ বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ ঠিক আছে ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ কে বোঝাচ্ছে ঠিক আছে যে কজগুলো রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের জন্য দায়ী এমন কারণগুলোর ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ দেখাচ্ছে কথা বুঝা আসছে এইগুলো আমরা কি করব ইন্ট্রোডাকশন শেষ করব ইন্ট্রোডাকশন শেষ করার পর আমরা এবার মূল বডিতে যাব মূল বডিতে আলোচনা করব ঠিক আছে মূল বডিটাতে যাওয়ার সময় আমরা কিভাবে করব একটু দেখো তাহলে আমরা যাচ্ছি এবার মূল আলোচনায় আমরা একটা ইন্ট্রোডাকশন কিভাবে দিব সেটা শিখলাম ঠিক আছে এবার আমরা মূল বডিটা কিভাবে লিখব পাই চার্টের ক্ষেত্রে মূল বডিটা আমরা কিভাবে লিখব আমরা সাধারণত হয় একদম বড় থেকে ছোট দিকে যাব নয়তো ছোট থেকে বড় দিকে যাব ঠিক আছে আমরা কিভাবে লিখব দেখো প্রথমে সবসময় একটা লাইন লিখব আমরা এভাবে করে যে as we can see in the graph or in the pie ঠিক আছে যেটা বলা আছে গ্রাফ হলে গ্রাফ পাই হলে পাই দিয়ে এটা কমা দিয়ে দিই as we can see in the graph অথবা as we can see in the chart কেমন লিখে একটা কি দিব আমরা কমা দিচ্ছি কিন্তু হ্যাঁ এটা কমা দিয়ে আমরা কি লিখব যে the largest segment একটা মুখস্থ করে নিলে তোমরা ওই আঙ্গিকে আপনি আরো ডেভেলপ করে লিখতে পারবে হয়তো আমার চেয়ে ভালো লিখতে পারবে ঠিক আছে কিন্তু আমাকে ফলো করে আগে একটা মুখস্থ করে ফেলো ঠিক আছে একটা সিস্টেমে চলে আসি আমরা তাহলে কি হবে as we can see in the graph the largest segment which covers 50% of the total area of the chart refers to মানে কি বুঝাই ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম দেখো the large as we can see in the graph the largest segment which covers 50% of the total area of the chart ঠিক আছে which covers 50% এগুলো তো সকল দেওয়াই আছে 50% of the total area of the chart refers to বোঝাচ্ছে তাহলে সবচেয়ে বড় যে অংশটুকু কেমন যেটা এই গ্রাফের টোটাল আয়তনের 50% কভার করে কোন 50% কভার করে সেটি বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে বলতো এয়ার পলিউশন তাহলে মানে এখানে আমরা কি লিখব এয়ার পলিউশন এটা লেখার পর আমরা কি বলবো তাহলে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে সেই কথাটা আমরা বলবো কি লিখব বলতে দ্যাট ইজ কি লিখব দ্যাট ইজ লেখা যায় দ্যাট ইজ টু সেই লেখা যায় কেমন ঠিক আছে অর্থাৎ এটা অর্থ হচ্ছে কি দ্যাট ইজ মানে কি অর্থাৎ তাহলে অর্থাৎ the most responsible cause behind environment pollution
এয়ার পলিউশন। মানে কি এই কথাটার মানে কি, যেহেতু লার্জেস্ট অংশটাই কাকে বোঝাচ্ছে, এয়ার পলিউশন বোঝাচ্ছে, তার মানে হচ্ছে পরিবেশ দূষণের সবচেয়ে বেশি দায়ী কারণটা হচ্ছে কোনটা, এয়ার পলিউশন। তো এই কারণে আমরা মন্তব্য করে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি লিখবো, সবচেয়ে বড়টা বললাম না, ঠিক আছে। এবার আমরা সেকেন্ডটা বলবো, কি বলবো, সেকেন্ড লার্জেস্ট, ঠিক আছে। তাহলে এরপর কি আমরা একটা ওই কানেক্টর যোগ করে দেব, কি যোগ করে দেব, একটা কথা থেকে যখন আমরা আরেকটা কথাতে যাব তখন আমরা একটা কি যোগ করব, এগুলোকে কানেক্টর বলতে পারবো। এগুলোকে আবার সবগুলোকে অ্যাকচুয়ালি কানেক্টর বলা না, এগুলো ডিসকোর্স মার্কার্স বলে। অর্থাৎ আমরা যখন প্রসঙ্গ পাল্টাই এক কথা থেকে আরেক কথাতে যাওয়ার সময় একটা মাঝখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, এখানে কি আমরা বিপরীত দিকে যাচ্ছি, তো আমরা বিভাগ ইউজ করতে পারতাম। একটা বললাম যে কি এটা সবচেয়ে বড়টা নিয়ে আলোচনা করলাম, আবার সবচেয়ে ছোট চলে যেতাম, তখন আমরা কি ইউজ করতে পারতাম বলো তো একটু, অন দি আদার হ্যান্ড, কি বলতে পারতাম, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, কেমন এই কথাগুলো বলতে পারতাম, ঠিক আছে। তাহলে এখন তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা প্রথম এই সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা, সবচেয়ে বড়টা পরে যেটা সেকেন্ড যেটা ওটাতে যাচ্ছি। ওটাতে গেলে আমরা কি লিখতে পারবো, তাহলে এগেইন দিই আমরা, কি দিই, এগেইন। আবার the second largest আশা করি লিখতে পারবো তোমরা ঠিক এটার মতো করে, ঠিক আছে। the second largest segment which covers, আচ্ছা পারবো আমরা কভার সূত্র লিখবো না, ঠিক আছে। which কি লিখবো বলো তো, কভারস এর জন্য একটা শব্দ আছে which pervades, কি বলে, pervades, ঠিক আছে। অথবা লিখতে পারবো কি occupies, লিখতে পারবো এরা দখল করে, এটা কি করে, দখল করে, এটা লিখতে পারবো pervades কিন্তু অথবা লিখবা। মানে আসলে এখানে তো এই কে কত বেশি বেশি সুন্দর করে লিখতে পারে, নতুন নতুন ওয়ার্ড ইউজ করতে পারে, এগুলোর উপরে মার্কস পাবে, কথা বুঝা আসছে। এই জন্য আমরা কি করবো, একই শব্দ মানে স্ট্রাকচার, আমরা একই স্ট্রাকচার ফলো করবো, একটা সুন্দর স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু কি করবো, আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করে লিখবো, বা একটু ওই সেম স্ট্রাকচারের মধ্যে আমরা কি করবো, একটু ওই ধরো স্টাইলিস্টিক কিছু চেঞ্জ করবো। আমি দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি। তাহলে কিভাবে লিখলাম, যে अगेन the second largest segment, তাহলে which covers, এগুলো আসার কথা ছিল, which covers -% of the total area of the graph, এগুলো আসার কথা ছিল। তাহলে এখানে কি লিখছি, যে segment which pervades অথবা occupies, লিখলাম occupies, ধরো এটা কথা বলছি আমরা না, 30% of the total, 30% of the total area of the graph, এভাবে লেখো তোমরা। তাহলে কি হবে, occupies 30% of the, আচ্ছা এখানে আরেকটা কথা বলছি, একটু খেয়াল করে আমরা একটু চেঞ্জ করে লেখো। আচ্ছা এখানে কি লিখছো তোমরা, the largest segment which covers, লিখছো না, এখানে বললাম আমরা একটু চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করলাম, the second largest segment which pervades, লিখলাম না, আমরা এখানে স্ট্রাকচারটাই চেঞ্জ করে দেব, which pervades পুরোটা লিখবো না, আমরা কি লিখবো, only pervading, কি লিখবো, only pervading। এখানে আমরা কমপ্লেক্সের স্ট্রাকচার ইউজ করছি, এখানে আমরা সিম্পল ইউজ করি, বুঝলেন কথাটা, আর একটু স্মার্ট হবে, ঠিক হবে স্মার্ট। তাহলে আমরা কি লিখলাম এখানে, the second largest segment which covers না দিয়ে আমরা কি which occupies দিলাম, দেওয়ার কথা ছিল আর কি, whichটাও দিলাম, আমরা কি দিলাম, মানে এভাবে লিখবো, the segment covering, লিখতে পারি, কভার লিখলে কভারিং লিখতে পারতো তুমি। তাহলে আমরা এখানে এখন কি লিখবো, occupying, কি লিখবো, occupying। তাহলে আমরা whichটাও লিখবো, এখানে কি লিখবো না, whichটাও লিখছি না আমরা কি লিখবো, pervading or occupying, লিখবা, দেখো pervading or occupying, মানে which occupies, which pervades, আমরা এটা লিখছি না আর কি, স্ট্রাকচার ভিন্ন করার জন্য, ঠিক আছে, বা সংক্ষেপ করার জন্য সুবিধা দিই, লেখো তাহলে occupying লেখো, occupying কত বলছিলাম, 30% of the, বাকিটা আগের মতো লেখো, টোটাল এরিয়া of the graph or chart, যেটা লেখো। এখানে লিখছি আমরা refers to, লিখে কি লিখলাম,
রেফারেন্স টু লিখলাম, ঠিক আছে? তাহলে রেফারেন্স টু মানে কি আমরা এখানে কি লিখব, অন্যটা একটু ওয়ার্ড চেঞ্জ করে লিখি, ঠিক আছে? এখানে লিখব যে ডেমনস্ট্রেটস, ঠিক আছে, অথবা ইলাস্ট্রেটস, অন্য একটা শব্দ লিখো, ঠিক আছে? রেফারেন্স টু না লিখে, আচ্ছা, অথবা ইন্ডিকেটস লিখতে হবে, আরো ভালো হয়। কি লিখবা, মানে ওয়ার্ড চেঞ্জ করে লিখবো আমরা, দেখো ইন্ডিকেটস লিখো, ইন্ডিকেটস। তাও ইন্ডিকেটস মানে কি, নির্দেশ করে বা বোঝাই। তো ইন্ডিকেটস কি ইন্ডিকেটস করে বলো তো, সেকেন্ড লার্জেস্টটা কি ইন্ডিকেট করে, ওয়াটার পলিউশন। তো লিখে দাও এই ইন্ডিকেটস ওয়াটার পলিউশন। লিখছো? হ্যাঁ, এরপর আমরা যেটা লিখছিলাম দ্যাট ইজ লিখছিলাম অর্থাৎ, দ্যাট ইজ কি অর্থাৎ, এটা কমা দিয়ে অর্থাৎ দিয়ে আমরা একটা মন্তব্য করছি। এখানে একটা আমরা মন্তব্য করি, ঠিক আছে? মন্তব্য মানে কি, আমাদের এটা আমার নিজের মতামত না, কিন্তু মানে এইখান থেকে মানে একটা আমরা আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি, রিয়েলাইজেশন পাচ্ছি, ঠিক আছে? এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো যে সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, অথবা কি দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট, এভাবে বলবে দাস, এইভাবে দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট water pollution is water pollution is also a major cause. Clipper is also a major cause, মানে এটাও একটা প্রধান কারণ, এটাও একটা কি অন্যতম প্রধান কারণ বলে। তাহলে কি হবে, thus it is clear that water pollution is also a major cause of environmental pollution. তাহলে আমরা দুইটা সেগমেন্ট বর্ণনা করলাম, তাই না? সবচেয়ে বড় এবং মানে এরপরে যেটা কেমন মানে সেকেন্ড লার্জেস্ট। এবার আমরা কি করব, সবচেয়ে ছোটটার দিকে চলে যাব। তো সবচেয়ে ছোটটার দিকে গেলে প্রথম আমরা সবচেয়ে বড় দুইটা বললাম ক্রমান্বয়ে, এরপর আমরা সবচেয়ে ছোট থেকে উপরের দিকে যাব। তাহলে এখন আমরা কি করছি, তাহলে উল্টা কাজ করতেছি, ঠিক আছে? তা আমরা এই বর্ণনায় যাওয়ার সময় কিভাবে লিখবো, ওই যে বলছিলাম অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড। তাহলে অন দি আদার হ্যান্ড দিয়ে লিখো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দুইটা সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি, না? কয়টা? দুইটা। আমরা প্রথমটা সবচেয়ে বড় থেকে কেমন সবচেয়ে বড় থেকে শুরু করলাম, এরপর আমরা কি সেকেন্ড লার্জেস্টে গিয়েছিলাম, তাই না? এবার আমরা কি করব, এভাবে দুইটা করার পরে আমরা এবার একদম ছোটটা দিকে যাব। তাই একদম ছোট দিকে যাওয়া মানে কি, প্রথমে একদম বড়টা দিকে গেলাম, এরপর আমরা একদম ছোটটা দিকে যাচ্ছি, কোনো উল্টা কাজ করতেছি না। উল্টা কোনো কিছু বর্ণনা করতে নেই, আমরা কি করি, অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড এবং করে শুরু করি, কেমন মানে এই ক্যারেক্টারগুলো আমরা ইউজ করব। তাহলে অন দি আদার হ্যান্ড দ্য স্মলেস্ট সেগমেন্ট টেকিং আপ, ওখানে আমরা কি লিখছিলাম, which covers লিখছিলাম, কভারিং লিখেছিলাম, অকিউপাইং লিখেছিলাম, তাই না? এবার লিখলাম কি টেকিং আপ, টেক আপ মানে দখল করা, টেক আপ মানে কি দখল করা। তাহলে টেকিং আপ অনলি কাল লিখছে, এটা সবচেয়ে ছোট বলে আমরা অনলি শব্দটা লিখব, ঠিক আছে? only 5% of the total area of the chart stands for, বুঝাই লাইট পলিউশন, কেমন বা লাইট পলিউশন বোঝাচ্ছে, কেমন মানে সবচেয়ে ছোট যে সেগমেন্টটি এবং যেটি মানে 5% দখল করে আছে সেটি বোঝাচ্ছে কাকে, লাইট পলিউশনকে, কেমন বা আলো দূষণ। তাহলে এটা যদি একদম কম হয়, এটাকে একটু ব্যাখ্যা করলাম কিভাবে, দ্যাট ইজ টু সে, অর্থাৎ দ্যাট ইজ টু সে মানে কি, অর্থাৎ ওভার লাইটিং ক্যান অলসো বি হেল্ড রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন টু সাম এক্সটেন্ট হচ্ছে কিছুটা। তাহলে এর মানে হচ্ছে কি, মানে অতিরিক্ত আলোর ব্যবহারটাও কি
কিছু অংশে পরিবেশ দূষণের জন্য দায়ী, ঠিক আছে? অর্থাৎ অতিরিক্ত লাইটের ব্যবহারটাও কি কিছু অংশে এনভায়রনমেন্ট পরিবেশ পলিউশনের জন্য দায়ী। এরপর আমরা একটু বর্ণনাত্মক চেঞ্জ করলাম। আগে কিভাবে বলছিলাম যে মানে প্রথমটা বলার পরে আমরা দ্বিতীয়টা যখন এগেইন দিয়ে বুঝলাম আর কি না, সবচেয়ে বড়টার পরে দ্বিতীয় বড় মানে বৃহত্তম যেটা ওটাতে যাওয়ার সময় কি ইউজ করছিলাম, এগেইন ইউজ করছিলাম। এবার আমরা কি ইউজ করলাম অ্যাজ ফার অ্যাজ দিয়ে। অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে কি প্রসঙ্গ পাল্টানোর সময় আমরা অ্যাজ ফার অ্যাজ দিয়ে বলতে পারি। মানে অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে মানে ধর অ্যাজ ফার অ্যাজ পলিটিক্স ইজ কনসার্নড, এটা হচ্ছে কি পলিটিক্স এর ব্যাপারে বলতে গেলে। তো এবার আমরা কি কোনটা ব্যাপারে বলতেছি, দ্বিতীয় স্মলেস্ট যেটা, কেমন? হ্যাঁ, মানে দ্বিতীয় ক্ষুদ্রতম যেটা আর কি। তাহলে কি হবে, দ্বিতীয় ক্ষুদ্রতম অংশটি সম্পর্কে বলতে গেলে এটা বাংলা কি হবে, দ্বিতীয় ক্ষুদ্রতম অংশটি সম্পর্কে বলতে গেলে, মানে এই বলতে গেলে মানে আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি আর কি, এটার অর্থ হচ্ছে, ঠিক আছে? বলতে গেলে কি বলা যায়, ইট কভারস 15% অফ দ্য টোটাল চার্ট এন্ড রিলেটস টু। এবার আমরা কিন্তু ওই কভারিং করে যাবো করে লিখি নাই না, এবার পুরো সেন্টেন্স আকারে লিখছি, ঠিক আছে? এটার কথা বলতে গেলে এটা কি করে 15% এরিয়াকে দখল করে এবং রিলেটস টু, এবং এটা বর্ণনা করে কাকে, রিলেটস মানে বর্ণনা করে এখানে, ঠিক আছে? রিলেটস টু মানে হচ্ছে কি বর্ণনা করা। ইট রিলেটস টু সাউন্ড পলিউশন, এটা সাউন্ড পলিউশনকে বর্ণনা করে। দাস এইভাবে ইট ইজ ক্লিয়ার দ্যাট, ঠিক আছে, এইভাবে স্পষ্ট হলো যে সাউন্ড পলিউশন কন্ট্রিবিউটস টু এনভায়রনমেন্টাল পলিউশন টু আ কনসিডারেবল এক্সটেন্ট অ্যাজ ওয়েল শব্দটা ব্যবহার করো, অ্যাজ ওয়েল, ও আর অ্যাজ ওয়েল হচ্ছে কি ও, ঠিক আছে? তাহলে এভাবে স্পষ্ট হলো যে শব্দ দূষণেও কি পরিবেশ দূষণের ক্ষেত্রে বেশ কিছু পরিমাণে কি রাখে, বেশ বা উল্লেখযোগ্য পরিমাণে অবদান রাখে, উল্লেখযোগ্য পরিমাণে অবদান রাখে, ঠিক আছে? শেষ করি, ঠিক আছে? তাহলে আমরা মূল বডিটা আলোচনা করে শেষ করলাম, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা লিখলাম ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখলাম, এরপর আমরা মূল বডিটা কিভাবে লিখলাম। তাহলে আমরা এই পাই চার্ট যদি দেই আমরা এ এন্ড বি কে আলোচনা করতে পারবো, ঠিক আছে? এইভাবে করে বর্ণনা করে আমরা এবার একটা কি কনক্লুশনে চলে যাব। হ্যাঁ, 2-4-5 লাইনের একটা কনক্লুশন চলে যাব। কনক্লুশনটা কি দিব আমরা, অর্থাৎ এই পুরো টোটাল আলোচনা থেকে আমরা কি পেলাম, কি বুঝতে পারলাম সেই বিষয়টা আলোচনা করে দেব। সাধারণত আমরা কি করব এক্ষেত্রে, লিখব যে টু সাম আপ, we can draw a conclusion that ঠিক আছে, সারাংশে আমরা ইতি টানতে পারি যে কেমন, বা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে we can draw a conclusion that মানে হচ্ছে কি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে হ্যাঁ, তাহলে আমরা কনক্লুশনটা কিভাবে লিখবো, মানে সামারিটা কিভাবে লিখবো আমরা, শেষ প্যারাগ্রাফটা যে টু সাম আপ উই ক্যান ড্র আ কনক্লুশন দ্যাট, কেমন, সারাংশে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এয়ার পলিউশন হ্যাজ আ পিভটাল ইমপ্যাক্ট। পিভটাল মানে হচ্ছে কি কেন্দ্রীয়, মানে সবচেয়ে বেশি আর কি, যেটা সবচেয়ে মূলমতা, ওটা কি বলে পিভটাল বলে। তাহলে পিভটাল ইমপ্যাক্ট অন এনভায়রনমেন্টাল পলিউশন while
ঠিক আছে while অথবা whereas যেগুলো দিব মানে উল্টোটা দেখাবো আমরা whereas light pollution has a trivial মানে হচ্ছে তুচ্ছ কেমন নগণ্য trivial মানে কি তুচ্ছ বা নগণ্য ঠিক আছে while মানে অপরদিকে light pollution has a trivial impact বা effect লেখো ওদিকে আমরা impact লিখছি এখানে effect লেখো effect on environmental pollution environmental pollution with the other causes having moderate effects in this respect এই স্ট্রাকচারটা দিয়ে ফলো করব আমরা তবে ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচারটা বেসিক একটু দেখো তো টু সাম আপ উই ক্যান ড্র আ কনক্লুশন দ্যাট কেবল সারাংশে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এয়ার পলিউশন হ্যাজ আ পিভটাল ইমপ্যাক্ট অন এনভায়রনমেন্টাল পলিউশন এয়ার পলিউশন রয়েছে সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে বা সবচেয়ে কেন্দ্রীয় প্রভাব কিসের উপর এনভায়রনমেন্টাল পলিউশনের উপর কেবল অপরদিকে লাইট পলিউশনের রয়েছে কি একেবারে তুচ্ছ ইফেক্ট তুচ্ছ প্রভাব এনভায়রনমেন্টাল পলিউশনের উপর ঠিক আছে উইথ দি আদার কজেস অপর দুটি অংশ বা দুটি কারণে ঠিক আছে পরিমিত ইফেক্ট সহকারে ঠিক আছে পরিমিত ইফেক্ট সহকারে তাহলে পুরো বর্ণনাটাই কি এখানে চলে আসলো ঠিক আছে কি বুঝতে চাইছো চলে আসছে না তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব আগে এই স্ট্রাকচার ফলো করে তোমরা মুখস্থ করো ঠিক আছে একটা মুখস্থ করলে দেখবে যে কি তোমার ভিতর থেকে অনেক সুন্দর সুন্দর কথা চলে আসবে এরপরে এগুলো তোমরা অ্যাড করে দিবে আবার কথা বুঝে আসছে এটা একটা মুখস্থ করা ভালো আমি এই যে এটা তো পাই দিলাম আজকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কি করব গ্রাফটাও দিব তো গ্রাফটা শিখলে গ্রাফ আর লাইন কিন্তু একরকম প্রায় গ্রাফ আর লাইন নেক্সট লাইন একটা দিয়ে শিখতে পারবো তাহলে দুইটা মুখস্থ করলাম অবশ্যই দেখি দুইটা মুখস্থ করলে মুখস্থ না করলে তাহলে আমাদের মাথায় ছক সেট হবে না তাই না লেখার ফ্রেমটা আসবে না লেখার ফ্রেমটা আসলে তুমি নিজে লিখতে পারবে ঠিক আছে তাহলে আজকে